মোহাম্মদ শহীদুল্লাহর পল্লী সাহিত্য প্রবন্ধটি আমাদের শেকড়কে চেনার এক অনন্য দলিল। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই প্রবন্ধটি বোঝা খুব জরুরি, কারণ এটি আমাদের শেখায় যে প্রকৃত সাহিত্য কেবল শহরের দালান কোঠায় নয়, বরং বাংলার ধুলোমাটি আর গ্রামের সাধারণ মানুষের হৃদয়ে লুকিয়ে আছে। চলো এই প্রবন্ধটির মূল কথাগুলো আমরা একটি বিস্তারিত আলোচনার মাধ্যমে বুঝে নিই। এই প্রবন্ধটির লেখক প্রখ্যাত ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তিনি শুরুতেই একটি চমৎকার কথা বলেছেন। পল্লীগ্রামের শহরের মতো গায়ক, বাদক বা নর্তক নেই ঠিকই, কিন্তু সেখানে সৌন্দর্যের কোনো অভাব নেই। কোকিল দোয়েলের গান, নদীর কুলকুল ধ্বনি আর বাতাসের মর্মর শব্দ পল্লীর অভাব পূর্ণ করে দিচ্ছে। লেখক আক্ষেপ করে বলেছেন, আমরা যেমন বাতাসের সাগরে ডুবে থেকে বাতাসের কথা ভুলে যাই, তেমনি পল্লীতে বাস করেও আমরা বুঝতে পারি না আমাদের চারপাশে কত বড় সাহিত্যের ভাণ্ডার ছড়িয়ে আছে। তিনি ডক্টর দীনেশচন্দ্র সেনের সংগৃহীত মৈমনসিংহ গীতিকার কথা উল্লেখ করে দেখিয়েছেন যে পল্লীর মদিনা বিবির রূপ আর গুণের কথা শুনে বিদেশের বড় বড় সাহিত্যিকরাও মুগ্ধ হয়েছেন, অথচ আজ কত শত পল্লী কবি অবহেলায় হারিয়ে যাচ্ছেন। তাদের চেনার বা সংগ্রহ করার মতো স্বেচ্ছাসেবক দল আমাদের নেই। এরপর লেখক পল্লীর রূপকথা বা উপকথার গুরুত্ব তুলে ধরেছেন। আমরা ছোটবেলায় ঝিঝি ডাকা সন্ধ্যায় দাদিমার মুখে যে আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ বা রাক্ষসপুরীর রাজকন্যার গল্প শুনে ঘুমিয়ে পড়তাম, সেগুলো আরব্য উপন্যাসের গল্পের চেয়ে কোনো অংশে কম নয়। কিন্তু আধুনিক শিক্ষার স্রোতে এখনকার শিক্ষিত মায়েরা তাদের সন্তানদের আর রাখালের পিঠে গাছ বা পঙ্খিরাজ ঘোড়ার গল্প শোনান না, বরং শেক্সপিয়ার বা বিদেশি গল্পের অনুবাদ শোনান। এতে আমাদের ঐতিহ্যের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে যাচ্ছে। লেখক বলছেন, যদি এই রূপকথাগুলো সংগ্রহ করা হতো, তবে দেখা যেত ইউরোপের কোনো পল্লীরমণীয় ঠিক একই রকম গল্প তার সন্তানকে শোনাচ্ছে। অর্থাৎ এই রূপকথাগুলো বিশ্বমানবের এক অভিন্ন সম্পদ। ইউরোপ আমেরিকায় ফোকলোর সোসাইটি আছে যারা এসব সংগ্রহ করে, কিন্তু আমাদের দেশে ঠাকুরমার ঝুলির মতো দু একটি বই ছাড়া আর বড় কোনো উদ্যোগ নেই। প্রবন্ধের একটি আকর্ষণীয় অংশ হল প্রবাদ প্রবচন এবং খনার বচন। লেখক দেখিয়েছেন কিভাবে শেক্সপিয়ারের রাক্ষসের ডাকের সাথে আমাদের পল্লীর হৌ মাউ খাউ মিলে যায়। এর থেকে বোঝা যায় এককালে হয়তো ইংরেজ আর বাঙালির পূর্বপুরুষরা একই সাথে বাস করত। প্রবাদ বাক্য যেমন দাঁত থাকতে দাঁতের মর্যাদা নেই, বা খনার বচন কলা রুয়ে না কেটোপাত, তাতেই কাপড় তাতেই ভাত, এগুলোর মধ্যে কয়েক যুগের অভিজ্ঞতার ফল লুকিয়ে আছে। এমনকি পিড়িয়ে বসে পেরোর খবর, এরকম প্রবাদের মধ্যে প্রাচীন বাংলার রাজধানী পাণ্ডুয়ার ইতিহাসও লুকিয়ে আছে। কিন্তু আজ ডুগডুগি বাজিয়ে বলা ছড়া বা রোদ হচ্ছে পানি হচ্ছে খেকশিয়ালির বিয়ে হচ্ছে, এসব ছড়াও মানুষ ভুলতে বসেছে। আমাদের নিজস্ব খেলাধুলা যেমন কাপাটি বা হাডুডুগু এবং তার সাথে জড়িয়ে থাকা বুলিগুলো আজ ফুটবল ক্রিকেটের ভিড়ে হারিয়ে যাচ্ছে। পল্লী গানের বিষয়টিকে লেখক এক অমূল্য রত্ন বলেছেন। জারি গান, ভাটিয়ালি, রাখালি আর মারফতি গানের যে অফুরন্ত ভাণ্ডার আমাদের গ্রামে আছে, তাতে যে গভীর তত্ত্বজ্ঞান আর আনন্দ লুকিয়ে আছে, তার তুলনা শহরের আধুনিক গান হতে পারে না। মন মাঝি তোর বৈঠা নেড়ে, এই গানের সুর আর ভাবের কাছে শহরের গান ম্লান হয়ে যায়, অথচ আমরা আজ সেগুলোকে চাষার গান বলে অবজ্ঞা করছি। লেখক আরও বলছেন যে বর্তমান বাংলা সাহিত্যের 15 আনাই হল নাগরিক সাহিত্য। সেখানে আছে রাজরাজরার কথা, বিজলি বাতি, সিনেমা আর চায়ের কাপে ফুঁ দেওয়ার কথা। পল্লীর কৃষক, জেলে আর মজুরদের সুখ দুঃখের কথা সেখানে ঠাঁই পায় না। সবশেষে লেখক একটি জোরালো দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, এখন সময় এসেছে শহরের বালাখানা বা প্রাসাদের পাশে পল্লী সাহিত্যর এক জোড়া বাংলা ঘর তোলার। অর্থাৎ আমাদের এমন কবি আর সাহিত্যিক দরকার যারা শহরের চশমা পড়া চোখের সামনে পল্লীর খাঁটি ছবিটা তুলে ধরবেন। পল্লী সাহিত্য হল হিন্দু মুসলমান নির্বিশেষে সকলের সাধারণ সম্পত্তি। যেমন মায়ের দুধে সব সন্তানের সমান অধিকার, তেমনি পল্লী সাহিত্যেও এদেশের প্রতিটি মানুষের অধিকার সমান। লেখক সাবধান করে দিয়েছেন যে যদি আমরা এই প্রাচীন সম্পদকে রক্ষা করতে না পারি, তবে আমাদের জাতি হিসাবে কোনো ভিত্তি থাকবে না। সার কথা হল, পল্লী সাহিত্য কেবল নিছক কিছু গান বা গল্পের সমষ্টি নয়, এটি আমাদের অস্তিত্বের শেকড়। একে রক্ষা করা এবং আধুনিক বিশ্বের কাছে পৌঁছে দেওয়াই হল আজকের সময়ের সবচেয়ে বড় কাজ। আমাদের উচিত অবজ্ঞা ছেড়ে এই অমূল্য খনি থেকে রত্ন সংগ্রহ করা।